সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন মহাশ্বেতা দেবী রচিত 1084 মা উপন্যাসটির 6ষ্ঠ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। নিজের সঙ্গে একা থাকলে মন অনুভূতি প্রখর হয়। লাশ ঘরের ডাক্তারের ছুরি অথবা বেয়োনেটের ফলার মতো তীক্ষ্ণ, শানিত, একলক্ষ। তাই নন্দিনী বুঝতে পারল সুজাতা নির্বাকে প্রশ্ন করেছেন নিতু জেনে শুনেই অনিন্দকে এনেছিল কিনা। নন্দিনী বলল, নিতু অনিন্দকে জেনে এনেছিল কিনা অথবা না জেনে সে আর কোনোদিন জানা যাবে না। নিতুর কি হয়েছিল জানেন? না, নিতুর অনেকগুলো এলিয়াস ছিল, অনেক নাম। ব্রতীরা সরে যাবার পর অসম্ভব রাউন্ড আপ হতে থাকে। ওর এলাকার সবাই ওকে দীপু বলে জানত। নিতু সেই সময়ে পালায়। ও কাছাকাছি গিয়েছিল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। সেখানে এমন ব্যাপার, ওকে সম্পূর্ণ অন্য আরেকজন মনে করে লোকাল থানায় ধরে। সে সময় সেখানে গিয়ে পড়ে ওর অঞ্চলের থানার ওসি। ওসির তখন ওখানে যাবার কথা নয়, কিন্তু কাগজেও আমাদের বিট্রে করছিল। কোথায় হাইড আউট, কোথায় হাসপাতালের ব্যবস্থা, কোথায় গ্রামে কাজ চলছে, ওরা মাঝে মাঝেই ছাপছিল, প্রবন্ধ লিখছিল। সেই রকম একটা খবরের পর ওসি ওই বেল্টে যায়। জিপ থামিয়ে ও চা খেতে ঢুকেছিল আর গুড় নিতে। গুড় নিতে? হ্যাঁ, ওখানকার আখের গুড় ফেমাস। ওর জন্য 2 হাঁড়ি কেনা ছিল। ও ঢুকেই নিতুকে দেখে, বলে, দীপু তুমি? নিতু তখন ভয়ে জেরার চোটে মার খেয়ে খুব নার্ভাস ছিল। বলে, হ্যাঁ, দেখুন না, আমাকে এরা ধরে এনেছে। ওসি ওকে তখনই জিপে তুলে নেয়, পথে হোটেলে খাওয়ায়, সিগারেট দেয়। যেহেতু নিতু পাড়ার অত্যন্ত পপুলার ছেলে, কোনো অ্যাকশনই পাড়ায় সে করেনি, সেহেতু ও ভেবেছিল বেরিয়ে আসতে পারবে। পারেনি? না, ওকে পাড়ায় এনে থানার সামনে পিটিয়ে মেরেছিল। পাড়ার মেয়েরা সেদিন প্রোটেস্ট জানাতে গিয়েছিল। তাদের উপর টিয়ার গ্যাসিং হয়। কাগজে বেরোয়নি? না। তারপর? নিতু নেই। অনিন্দুর সব উদ্দেশ্য জানত কিনা তা কোনোদিন জানা যাবে না। তবে আমার মনে হয় কি জানা উচিত ছিল। কার? নিতুর? যাকে চেনেন না তার নামটা সহজেই বলতে পারলেন সুজাতা। ব্রতীকে তাকে এদের সঙ্গে, যাদের জানেন না সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, তার, আমার, ব্রতীর। কি জানা উচিত ছিল? আমরা যা করেছি তার সঙ্গে সঙ্গে, আমাদের প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আরেকটা প্রোগ্রাম অন্যদের ছিল। কি প্রোগ্রাম? কেন? বিট্রেয়ালের? নন্দিনী শান্ত, নিরুত্তাপ, প্রায় উদাসীন গলায় বলল। তখন সুজাতা বুঝলেন অনিন্দ নামটা উচ্চারণের সময়ও চোখ দিয়ে বিস্ময়ের ছায়া ক্ষণিক মেঘের মতো ভেসে যেতে দেখেছিলেন। সে বিস্ময়টা অনিন্দ যে বিশ্বাসঘাতকতা করেছে সেজন্যে নয়, বিস্ময় ওর, ব্রতীর এবং অন্যদের জন্য। সব রকম স্থায়ী ব্যবস্থায় প্রচণ্ড বিশ্বাসহীনতাকে ওরা প্রজ্বলন্ত বিশ্বাসে গ্রহণ করেছিল। সে সঙ্গে কেউ কেউ যে সুপরিকল্পিতভাবে বিশ্বাসঘাতকতা করে চলতে পারে বন্ধু সেজে, খবর লিখে, তা ওরা ভেবে দেখেনি বলে বিস্ময়। সবকিছুকে মনে হয় বিট্রেয়াল। নন্দিনী আবার বলল। সুজাতা দেখলেন ওর শীর্ণ, কালো, ক্লান্ত মুখে চোখের নিচে এক স্থায়ী ছায়া। পাহাড়ের ঢালু গায়ে শানুদেশে ওরকম করেই ছায়া স্থায়ী হয়ে থাকে। পাহাড়ের শানুদেশে কোনো অজানা জায়গা, চিরছায়ার দেশ। মনে হলো নন্দিনীকে কোনো দিন চেনা যাবে না, জানা যাবে না। সহসা ক্ষতি হয়ে যাচ্ছে মনে হলো। শূন্যতার অনুভূতি। ব্রতী যাকে ভালোবেসেছিল তাকে কোনোদিন জানবেন না, চিনবেন না। তার মন তার কাছে চির অচেনা হয়ে থাকবে। ভাবতে সুজাতার বড় কষ্ট হলো, ব্যথা।
সমুর মার কাছে আর যেতে পারবেন না। নন্দিনীকে কোনোদিন ভালো করে চিনতে পারবেন না। বড় ব্যথা, বড় ক্ষতির শোক। নন্দিনীর কোনো বিশ্বাস, কোনো অভিজ্ঞতা সুজাতা ভাগ করে নেননি, বুঝতে বা চেষ্টা করেননি নন্দিনীদের, ব্রতীদের। যা যা নিয়ে ব্যস্ত ছিলেন, তার কতটা অপচয়, কতটা সার্থকতা কে তাকে বলে দেবে? সুজাতার স্বভাব ও মনের ঘাটতিগুলোকে সুজাতা এমনি করে চিনবেন, সেই জন্যেই কি ব্রতী সেদিন সন্ধ্যায় নীল শার্ট পরে বেরিয়ে গিয়েছিল? সিঁড়ির নিচে দাঁড়িয়ে চোখ তুলে চেয়ে দেখেছিল সুজাতার মুখের দিকে। যদি সেই সময়টা ফিরে পান, সুজাতা তবে নেমে যান সিঁড়ি দিয়ে, জড়িয়ে ধরেন ব্রতীকে, তার আত্মজোকে। বলেন, সব আমি জানবো ব্রতী, সব জানতে শুরু করব, শুধু তুই বেরিয়ে যাস না ব্রতী। কলকাতায় একটা 20 বছরের ছেলে এ পাড়া থেকে ও পাড়া যেতে পারে না রে, তুই যাস না। সময় ফিরে পাওয়া যায় না, সময় চলে যায়। নির্মম, ঘাতক, নিয়তি সমান সময়। সময় জাহ্নবী, শোক বেলাভূমি। সময়ের স্রোতে শোকের ওপর পলিমাটি চাপা পড়ে। তারপর একদিন সেই পলিমাটি ফুঁড়ে নতুন নতুন অঙ্কুরের আঙুল বেরোয়। আঙুলগুলো আকাশপানে আবার উঠতে চায়। আশার, বেদনার, সুখের, আনন্দের অঙ্কুরের আঙুল। সবাইকে বিট্রেয়াল মনে হয়। সুজাতার চিন্তা দেওয়ালের ওপার থেকে নন্দিনী বলল, এতে তোমার কষ্ট বাড়বে নন্দিনী। না না, বরং বিট্রেয়ালও যে আছে তা যখন জানতাম না, তখন নিজেদের ওপর বিশ্বাস ছিল প্রচণ্ড, কিন্তু সেই বিশ্বাসে কোনো বনেত ছিল না। তাই when I started doubting, when I thought and thought over the facts, আমি অনেক বেশি শিওর হতে পারলাম। Now I know where I stand. Does it develop you any? হ্যাঁ, এখন মনে হয় তখন কত সহজে মনে হতো সত্যি একটা এরা শেষ হয়ে যাচ্ছে। We are bringing a new age in. আমি আর ব্রতী শুধু কথা বলতে কতদিন শ্যামবাজার থেকে ভবানীপুর হেঁটে ফিরেছি। তখন যা দেখতাম, মানুষ, বাড়ি, পথের নিয়ম, ফুটপাথে ফেরিওয়ালার কাছে লাল গোলাপ, পথের ধারে ফেস্টুন, বাসস্টপে সাঁটা খবরের কাগজ, মানুষের মুখে হাসি, পথের দোকানে কোনো লিটল ম্যাগাজিনে কোনো কবিতার সুন্দর ইমেজ। যখন ময়দানে, মিটিংয়ে জনতার হাততালি, হিন্দি গানের সুন্দর সুর শুনতাম, আমাদের কি তীব্র আনন্দ হতো। আনন্দ ধরে রাখা যেত না। We felt explosive, felt loyal to all and everything. সে মন আর ফিরে আসবে না, আর ফিরে পাবো না আমি, কোনো দিন ফিরে পাবো না। টোটাল লস। একটা এরা সত্যিই শেষ হয়ে গেছে। সেদিনের আমি মরে গেছি। কেন নন্দিনী? ব্রতী নেই বলে? ব্রতী নেই বলে, আরও অনেক কিছু নেই। সলিটারি সেলে থাকতে ভেবে ভেবে আমিও শেষ হয়ে গেছি। ওরকম করে বলো না। মাও আপনার মতো করে কথা বলে। মা বোঝে না, আপনিও বুঝবেন না। একেবারে বুঝবো না নন্দিনী। কেমন করে বুঝবেন? আপনারা কি আমাদের মতো করে নিজের লয়্যালটি প্লেজ করেছিলেন টু এভরিথিং অফ এভরিডে লাইফ? না, সুজাতা করেননি। আনুগত্য গচ্ছিত রাখেননি পথচারীর হাসিতে, ভেসে আসা গানের টুকরোয়, লাল গোলাপে, উজ্জ্বল আলোয়, ঝুলন্ত ফেস্টুনের কাপড়ে। সুজাতা কোথায় কোন কোন জিনিসে আনুগত্য গচ্ছিত রেখেছিলেন? এখন বুঝি কিভাবে বিট্রিয়াল চলেছিল, এখনো চলছে। এখনো নন্দিনী? এখনো। নইলে জেলে জেলে পাঁচিল উঁচু কেন? কেন ওয়াচ টাওয়ার? কেন হাজার হাজার ছেলে জেলে আছে, তবু কেউ একটি কথাও বলে না? যখন বলে তখন দলের স্বার্থ বাঁচিয়ে তবে বলে। কেন? আমরা যারা কাজ করতে চাই একটা কাগজও ছাপতে পারি না, প্রেস, টাইপ কিছু পাই না, অথচ অজস্র ম্যাগাজিন বেরোয়, শুধু বেরোয়। শোনা যায় সেগুলো সিম্প্যাথেটিক টু দি কজ। বিট্রিয়াল। কতজন বিট্রে করছে না জেনেও শুধু আলগা কথা বলে। কেন কতকগুলো কবি সে সময়ে বাংলাদেশ বাংলাদেশ করে মাতামাতি করে আর এখন কেঁদে কেঁদে কবিতা লেখে? বিট্রিয়াল। কেন এখনো রাউন্ড আপ, জেলে, গুলি, ধরপাকড়? বিট্রিয়াল।
এখনো? এখনো? কেন? কাগজে বেরোয় না বলে ধরপাকড় হচ্ছে না? গুলি চলছে না? কি হচ্ছে না? কেন হবে না? কি শেষ হয়েছে? কিছু না। নাথিং হ্যাজ এন্ডেড। 16 থেকে 24, একটা জেনারেশন শেষ হয়ে গেল, যাচ্ছে। সুজাতা হঠাৎ যা করেন না তাই করলেন। আবেগের বশে কাজ করা ওর স্বভাবে নেই। জীবনেও যা স্বাভাবিক ইচ্ছে, যাতে আগ্রহ, তা করতে সাহস পাননি। অল্প বয়সে দিব্যনাথ তাকে ঝড় দেখতে জানালায় দাঁড়ালেও শাসন করতেন। অল্প বয়সে স্বভাবে যে যে অনুশাসন ঢুকিয়ে দেওয়া হয়, আর সেগুলো অতিক্রম করা যায় না। তবু সুজাতা নন্দিনীর হাতে হাত রাখলেন। মনে মনে এই মুহূর্ততেই কি সুজাতা জানছেন না এই সময়, এই সুযোগ আর ফিরে পাবেন না তিনি? সময়ের মতো পলাতক আর কে? ব্রতির নীল শার্ট পরে সিঁড়ির নিচে দাঁড়িয়ে তার দিকে চেয়ে থাকার অমূল্য দুর্লভ সময় আর ফিরে পাবেন না। এখন মনের নিচে অতলে কি শূন্যতা, কিসের যেন অপরিমেয় শোক। নন্দিনীকে আর কাছে পাবেন না। তাই সুজাতা নন্দিনীর হাতে হাত রাখলেন। নন্দিনীকে তার হাত সরিয়ে দিয়ে তাকে তার জীবনের অভ্যস্ত গণ্ডিতে ঠেলে দেবে আবার। সমুর দিদির চোখে যেরকম প্রত্যাখ্যান ছিল, নন্দিনীর চোখেও কি সেই প্রত্যাখ্যানই দেখতে পাবেন সুজাতা? ভাবতে গেলেই ভয় করছে। সুজাতা জানেন, এখন থেকে শুধু বাইরে দিব্যনাথ, জ্যোতি, তুলি, নিপা, বিনি, ব্যাংকের সহকর্মীরা। ভেতরে শুধু ব্রতী। শুধু ব্রতী কেন, ব্রতী, সমুর মা, নন্দিনী, প্রত্যেকের সঙ্গে বিচ্ছেদের শোক নিয়ে গুমড়ে থাকা, সেটাই তার সলিটারি সেল হবে। এখন থেকে তিনি একা হয়ে যাবেন, একেবারে একা। কেউ দরজা খুলে তার নিঃসঙ্গতা ঘুচিয়ে আর জিজ্ঞেস করবে না, আপনি ব্রতী চ্যাটার্জির মা? কিন্তু নন্দিনী হাত সরিয়ে দিল না। নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভীরু, কুণ্ঠিত, অনিচ্ছুক হাতে ওর হাতে নিজের আঙুল বোলাল। সুজাতা হাত নামিয়ে নিলেন। কৃতজ্ঞ তিনি। নন্দিনী তার হাতে হাত রেখেছে। আমি ব্রতীকে ভালোবাসতাম। ব্রতী তোমার কথা আমাকে বলেছিল। বলেছিল? হ্যাঁ, 16 জানুয়ারি। আশ্চর্য। কি, আগে বলেনি? না, আমার মনে হয়েছিল বললে ব্রতী আপনাকেই বলবে। বাড়িতে আর কারো ওপর ওর ফেথ ছিল না। ব্রতীর? আপনি অবাক হচ্ছেন কেন? ব্রতী অন্যদের সঙ্গে খুব ক্লোজ ছিল না, কিন্তু আশ্চর্য হবার কি আছে? বাবা, দিদি, দাদা হলে তাদের ভালোবাসতে হবে, তাদের দিক থেকে কোনো জেস্চার না থাকলেও? আমি জানি না নন্দিনী, ব্রতীকে আমি কত কম চিনতাম তা আজ বুঝতে পারি, তখন বুঝিনি। বোঝার চেষ্টা করেছিলেন? সুজাতা মাথা নাড়লেন। কখনো কোনো অবস্থাতেই তিনি মিথ্যা কথা বলতে পারেন না। ব্রতী জানত। আপনাদের জেনারেশনটাই এইরকম। আপনারা সব কিছু চান, ভালোবাসা, বিশ্বস্ততা, বাধ্যতা। কেন চান? কেমন করে চান? চাইব না নন্দিনী? না, চাইবেন না। চাইবার অধিকার আপনারা কতজন ফরফিট করেছেন? আবার কতজনের বাবা মার সঙ্গে অন্য সম্পর্ক ছিল। অন্তু, দীপু, সঞ্চয়ন, অল হ্যাড হ্যাপি লাইভস। তবু তারা এসেছিল। কেমন করে এসেছিল, কে বলে দেবে? তুমি বলো নন্দিনী। ব্রতীর কথাই ধরুন, ওর বাবার সঙ্গে ওর কোনো পরিচয় ছিল না। প্রথমে যখন জেস্চার বাবার দিক থেকে আসতে পারত, তখন বাবা কোনো রিলেশন গড়তে চেষ্টা করেননি। উনি আপনাকে ব্যবহার করতেন পাপোশের মতো। ব্রতী বলতো। ব্রতী এ কথা বলেছিল? আমি আর কি করে জানবো বলুন? ব্রতী বলেছিল? সুজাতার মুখ লাল হয়ে গেল, তারপর স্বাভাবিক রং ফিরে এলো।
ব্রতী তাহলে সবই বুঝত, তাই মার ওপর ওর ছিল সস্নেহ ভালোবাসা। ছোটবেলায় একেবারে তিনি নীরবে কাঁদছেন দেখে 6 বছরের ব্রতী বলেছিল, আমি তোমাকে একটা বাঘ আর শিকারি ছাপা শাড়ি কিনে দেব। ও বলতো, বাবা ঘুষ দিয়ে অন্যের ক্লায়েন্ট নিয়মিত ভাঙিয়ে আনেন। হি ইজ ওয়ান সিএ যে মরে গেলে কেউ দুঃখ করবে না। বলতো, আপনার মতো স্ত্রী, 4 ছেলে মেয়ে থাকা সত্ত্বেও উনি মেয়েদের নিয়ে নিয়মিত, একজন টাইপিস্ট মেয়েকে উনি ফ্ল্যাট ভাড়া করে রেখেছিলেন। ব্রতী সেজন্য ওকে শাসিয়েছিল, আপনি জানেন। কবে? নভেম্বরে, ব্রতী মারা যাবার 2 মাস আগে। এখন সুজাতা বুঝলেন কেন কয়েক মাস ব্রতী দিব্যনাথের সামনে আসেনি, কথা বলেনি, কেন দিব্যনাথ ব্রতীর নাম উচ্চারণ করেননি। একবারও আগেকার মতো বলেননি, তোমার ছোট ছেলে কি বাড়িতেই থাকে? ওর দাদা দিদিরা বাবাকে অ্যাডমায়ার করত। ব্রতী বলতো, ওরা মানুষ নয়, ওর দিদি একটা নিম্ফো, ছোটটি একটা কমপ্লেক্স বোঝাই অসভ্য মেয়ে, দাদা একটা দালাল। ওর কাছেই শুনেছি। শুধু আপনার ওপর, আপনাকেও ভালোবাসত, সেজন্যেই চলে যায়নি। কোথায় চলে যায়নি? ওর বাড়িতে থাকার কথা নয়, মনে হয় আপনার জন্যেও যাচ্ছিল না। কিন্তু 19শে জানুয়ারি ওর আমার চলে যাবার কথা, আরও অন্যদের। কোথায়? বেইজে। ব্রতী বাড়ি ছেড়ে চলে যেত? থাকলে যেত, অনিন্দ বিট্রে না করলে যেত। ব্রতীদের ডিস্ট্রাস্ট শুরু হয় বাড়ি থেকে। তারপর সমুর বাবা ব্রতীর বাবার মতো ছিলেন না। সমুদের ডিস্ট্রাস্ট অন্য দিক থেকে শুরু হয়। সমু তো বলতো ওর বাবাকে ও আগে মারবে, খেপে গেলে বলতো, বাবা টেক্স এভরিথিং লাইং ডাউন। মাছওয়ালা থেকে পাড়ার মাস্তান সবাই বুলি করছে, জিনিস কিনে কেউ দাম দিত না। আবার অন্তু, দীপু, সঞ্চয়ন এরা এদের বাবাদের শ্রদ্ধাই করত। এদের ব্যাখ্যা খুঁজে পাওয়াই মুশকিল, এখন সব হিসাবের বাইরে। আমার কথা ব্রতী আর কি বলতো? অনেক অনেক বলতো, সব সময় নয়, মাঝে মাঝে। এ দেখুন না, ব্রতীর বেসে যাওয়ার কথা 15ই জানুয়ারি, ও ঠেকিয়ে ঠেকিয়ে 19শে নিয়ে গেল। শুধু আমি জানতাম জন্মদিনটা। ওর জন্মদিনটা আমার কাছে খুব মূল্যবান। ও সব বিশ্বাস করতো না, তবু আপনার জন্যেই ঠেকিয়ে ঠেকিয়ে। আমি জানতাম, কাউকে বলিনি, তবে ওকে খুব বলেছিলাম। ও কি বলল? হাসল। যে কথার জবাব দিতে চাইতো না, সে কথার উত্তরে ব্রতী হাসত। বলল, আমি তোর মতো স্ট্রং নয় বোধ হয়। আর কি বলতো ব্রতী? বলতো, আপনি খুব ভালো। বলতো, আপনি থরলি নন আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আপনাকেও এক্সপ্লেইন করতে পারে। আপনার ওপর ওর কোনো রাগ নেই। ও ন্যাশনাল স্কলারশিপ পেয়ে প্রথমটায় চাকরি বাকরির কথা ভাবত। তখন বলতো, আপনাকে নিয়ে ও চলে যাবে কোথাও। পরে অবশ্য সেসব কথা আর বলেনি। তাহলে সুজাতার ক্ষুধিত আঁকড়ে ধরা ভালোবাসাও পরোক্ষে ব্রতীর মৃত্যুর জন্যে দায়ী? তার কষ্ট হবে বলে ব্রতী সেদিন কলকাতায় ছিল, নইলে ব্রতী চলে যেত বেইসে। বেইস কোথায়? সলিটারি সেলে থাকলে মানুষের মন অনুসন্ধানেই অক্ষিপ্ত হয়ে যায়, লাশঘরের ডাক্তারের ছুরির মতো। নন্দিনী বলল, নিজেকেই শুধু দোষ দেবেন না। যেভাবেই হোক ব্রতী হয়তো বেইসেও মরত, যদিও অনিন্দ বিট্রে না করলে। তবু মনে হয় অনিন্দ বিট্রে করল, সেটাই আসল কথা। আমরা কোনো দল ভেঙে বেরিয়ে আসিনি, সরাসরি কনভার্ট। অনিন্দ দল ভেঙে এসেছিল বলে কয়ে নির্দেশ মতো। সমরা সেদিন পাড়ায় ফিরবে, আগে কথা হলো, পরে ডিসিশন চেঞ্জ হলো।
আমরা সময়ে সময়ে অর্গানাইজেশনের এইসব দুর্বলতার জন্যে সাফার করেছি। একেবারে আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনে ইউ অলওয়েজ ডিপেন্ড আপন আদার্স। সমুরা যাবে না এ কথা তাদের অনিন্দ জানিয়ে দেবে, তারপর সে যে জানিয়েছে সে খবর ব্রতিকে জানাবে। ব্রতি সেজন্যে বাড়িতে বসেছিল। হ্যাঁ, কিন্তু অনিন্দ সমুদের কিছুই বলেনি। ও পাড়ায় চলে গিয়ে অন্যদের খবর দেয়, দিয়ে আর ও ফেরেনি, সোজা কলকাতার বাইরে চলে যায়। আবার সন্ধ্যায় লালটুকে মিট করার কথা। আমি যখন জানি ওরা চলে গেছে ব্রতিকে সে কথা জানাই। তারপর ব্রতি আর ফার্দার ডিরেকশনের জন্য অপেক্ষা করেনি, নিজেই ও সমুদের সাবধান করতে চলে যায়। তুমি তুমি কি করে জানলে? আমি জেনেছিলাম ভোরে। পার্থর যে ভাই সে রাতেই পালায়, সে আমাকে জানায়। তুমি তখন? আমি সেই সকালেই অ্যারেস্ট হলাম। সেই সকালেই? হ্যাঁ, অনিন্দ আমাদের ইউনিটটাকেই বিট্রে করেছিল। সে তখন কোথায়? কে? অনিন্দ? অনিন্দ তখন বাইরে। বাইরে? অন্য স্টেটে। তারপর? তারপর জেলে ছিলাম। তখন মনে হতো কি অনিন্দকে মারব। এখন আর মনে হয় না। এখন কি? না মাসিমা, আমি বদলাইনি। তাই শুধু অনিন্দ নয়, অন্যভাবে সব কিছুর বিরুদ্ধে হয়তো আবার লড়তে হবে। আবার নন্দিনী? হোয়াই নট? কেন বলো? তাহলে তোমাকেও? আপনি বুঝতে পারছেন না। ইউ লাভ টু ইন্টেন্সলি, তারপর জেল, জেরা, চোখের ওপর বাতি, দে ট্রাই টু ব্রেক ইউ। তখন ইউ ফাইন্ড ইউর সেলফ। আমি কোনোদিন আপনি যেরকম ভাবছেন সেরকম সহজ স্বাভাবিক হতে পারবো না। শুধু ব্রতির জন্য নয়, ব্রতি থাকলে হয়তো আমরা বিয়ে করতাম কিংবা করতাম না। কি করতাম তা নির্ভর করছিল অন্যান্য জিনিসের ওপর। জানি না কি হতো। তারপর সব কথা আমি আপনাকে বলবো না। ইউ লুজ টেস্ট ফর সো মেনি থিংস। ব্রতিকে তুমি খুব ভালোবাসতে। তখন তাই মনে হতো, এখনও তাই মনে হয়। শুনেছি সময়ে সবই সবাই ভুলে যাব, কিংবা ওর মুখ আবছা হয়ে যাবে মনে। ভাবলে ভয় করে। হ্যাঁ। আপনারও? হ্যাঁ। জানি না ভুলে যাব কিনা, জানি না কম মনে পড়বে কিনা, কিন্তু শুধু ব্রতি নয়, যখন ভাবি সো মেনি ডাইড ফর হোয়াট। জানেন জেল থেকে বেরিয়ে সবচেয়ে আগে কি বুকে লেগেছিল? কি? যখন দেখলাম সব কিছু নর্মাল, চমৎকার, যেন যা হবার হয়েছে এখন সব শান্ত হয়ে গেছে, এই ভাবখানা চতুর্দিকে। তখন বুক ভেঙে গিয়েছিল। কিন্তু এখন তো সব শান্ত হয়ে গেছে নন্দিনী। না, নন্দিনী চেঁচিয়ে উঠল। সুজাতা আবার বিমহড়। শান্ত হয়নি, হতে পারে না। তখনও কিছুই কোয়াইট ছিল না, এখনও নেই। ডোন্ট সে সব শান্ত হয়ে গেছে। আফটার অল ইউ আর ব্রতিজ মাদার। সব শান্ত হয়ে গেছে এ কথা আপনার বলা বা বিশ্বাস করা উচিত নয়। কোত্থেকে এই কমপ্লেসেন্সি আসে? কিছুই শান্ত হয়নি? না, হয়নি। ওয়াই ডিড দে ডাই? কি শেষ হয়েছে? মানুষ সুখে আছে? রাজনীতি খেলা শেষ হয়েছে? ইজ ইট আ বেটার ওয়ার্ল্ড? না, হাজার হাজার ছেলে বিনা বিচারে আটক, তবুও বলবেন সব শান্ত হয়ে গেছে? নন্দিনী মাথা নাড়ল বারবার। বলল, সবাই আমাকে তাই বোঝায়। মা বলে, তুই তো আর কিছু করবি না, তবে কেন বিয়ে করবি না, সংসার করবি না? তুমি কি? মেডিকেল গ্রাউন্ডে, নইলে বেরোতে দিত না। আমি মরতে চাইনি, না বেরোলে আমার ট্রিটমেন্ট হতো না। এখনও আমি ইন্টার্নড।
কিসের ট্রিটমেন্ট? হো, আপনি বোঝেননি? আমার চোখের নার্ভ আলোর নিচে ৭২ ঘন্টা ৪৮ ঘন্টা থেকে থেকে নষ্ট হয়ে গেছে। আমি ডান চোখে বলতে গেলে দেখতে পাই না। দেখে বোঝা যায় না? না, আমি তো বুঝিনি। নষ্ট হয়ে গেছে একটা চোখ। এখন তুমি কি করবে? জানি না, মানে চোখের চিকিৎসা করব জানি, আর কি করব জানি না। তবে মার কথা মতো সন্দীপকে বিয়ে করব না। সন্দীপকে? একটি ছেলে, ভালো চাকুরে। এখন বোধহয় আমাদের মতো মেয়েকে বিয়ে করা ধীমান রায়ের কবিতা লেখার মতো আরেকটা ফ্যাশন। নইলে সে আমায় বিয়ে করবে কেন? আমি কারণ খুঁজে পাই না। কি করবে তুমি নন্দিনী? বললাম যে জানি না। আমি এখন খুব ডিস্টার্বড, কনফিউজড লাগে কোনো কোনো বিষয়ে। সব অচেনা অজানা মনে হয়। নিজেকে কোনো কিছুর সঙ্গে আইডেন্টিফাই করতে পারি না। গত কয়েক বছরের অভিজ্ঞতা হ্যাজ মেড মি আনফিট ফর দিস সো কল্ড নর্মালসি। যে আপনাদের কাছে নর্মাল মনে হয়, তা আমার কাছে অ্যাবনর্মাল মনে হয়। কি করব বলুন? না, কিছু বলবো না। আমার বন্ধুদের কেউ বলতে গেলে বেঁচে নেই। সেসব কথা, যাদের কথা আমার সব সময় মনে হয় যে সব কথা তাদের কথা বলি, এমন একজনও নেই। তোমার বাড়িতে তো সবাই আছেন। তা আছেন, এটা আমার বাড়ি নয়, এক আত্মীয়ের বাড়ি। বাবা মা কলকাতা থাকেন না। তাদের সঙ্গে, তাদের কাছেও আমি একটা সমস্যা বুঝতে পারি। কি জানি কি করব। হয়তো শুনবেন। কি? নন্দিনী হাসল, সুন্দর উজ্জ্বল হাসি। বলল, হয়তো শুনবেন আবার ধরে নিয়ে গেছে। কি করব বলুন? সুজাতা বসে রইলেন। এখন বসে থাকার সময় নেই, সন্ধ্যা হয়ে আসছে। শীতের সন্ধ্যা তাড়াতাড়ি নামে। এখন তার বাড়ি ফেরা উচিত, কিন্তু পা যেন উঠতে চাইছে না। আপনি যাবেন না? এবার যাব। আর কিন্তু দেখা হবে না। তুমি কি কোথাও যাবে? না, এখানেই থাকবো। কিন্তু আর দেখা করে কি হবে? সুজাতা মাথা নাড়লেন। কিছুই হবে না, কেননা নন্দিনী আর তার জীবনের রেখা সমান্তরাল। মিলিত হন এমন একটি বিন্দুও রেখা দুটির মধ্যে নেই। একটা জিনিস তোমায় দেব। কি? এটা তুমিই রাখো। ব্রতির ছবি সর্বদা তার ব্যাগে থাকে, কাছে থাকে। নন্দিনী ছবিটা নিল, তক্তপোষের উপর রাখল। তারপর বলল, আমার কাছে আর কিছু নেই, ছিল। আমার আরও আছে। এই ছবিটা বোধহয় কলেজে তুলেছিল কেউ। জানি, অনিন্দ। চলি নন্দিনী, তুমি তুমি ভালো থেকো। কখনো কোনো দরকার হলে জানিও। জানাবো। নন্দিনী হেসেই বলল, কিন্তু সুজাতা জানলেন নন্দিনী জানাবে না। নন্দিনীও জানল সে জানাবে না। দুজনে দুজনের কাছে আবার অপরিচিত হয়ে যাবেন। শুধু সুজাতার জগৎ আর আগেকার মতো থাকবে না। ব্রতী কেন সেদিন সন্ধ্যায় নীল শার্ট পরে বেরিয়ে গেল, কেন ১০৮৪ হয়ে গেল, আজ সারাদিন তার ব্যাখ্যা টুকরো টুকরো খুঁজে পেয়েছিলেন সুজাতা। বাকি জীবনটা সেই টুকরোগুলো খাপে খাপে মেলাতে মেলাতে কাটবে। একটু এগিয়ে দিই, বাইরে আলো নেই। নন্দিনী হাতড়ে হাতড়ে দরজার কাছে গেল। ওর হাঁটা দেখে মনে হলো বোধহয় ওর দু চোখের দৃষ্টি ক্ষতিগ্রস্ত। বাইরে আসবে? না, আমি বাইরে যেতে পারবো না, হোম ইন্টার্ন। তাছাড়া
কেউ না থাকলে ভরসাও পাই না। তবে থাকো। সুজাতা ওর কপালে আর মুখে হাত বোলালেন। খুব ইচ্ছে করলো ওকে বুকে টেনে নিতে, ওকে দোলা দিতে। ব্রতিকে যেমন করে বুকে টেনে নিতেন তেমনি করে ওকে টেনে নিতে। স্বাভাবিক জীবন্ত ক্ষুধিত ইচ্ছে। সমুর মা যে ইচ্ছের বসে শ্মশানে বলেছিল, হরে আমার বুকে আয় না দে, হরে বুকে নিলে আমি অহনি শান্ত হইমু, আর কান্দুম না। একদিন আমি আর ব্রতি কথা বলতে বলতে আপনাদের বাড়ি অবধি হেঁটে এসেছিলাম। ব্রতি বলেছিল আপনার কাছে একদিন আমাকে নিয়ে যাবে, সে অনেক দিন আগে। সুজাতা মাথা নাড়লেন। অনেক দিন নয় নন্দিনী, হয়তো বছর 4 আগে। কিন্তু বছরের হিসাব নয়, অন্য হিসাবে তা অনেক দিন হয়ে গেছে। সেই সব স্বাভাবিক দিনের পর যে দিনের অন্তে একবার ব্রতির মাকে দেখে আসা যায়, সেসব দিনের পর অজস্র আলোকবর্ষ কেটে গেছে। সুজাতা আস্তে বললেন, চলি। নন্দিনী কিছুই বলল না, পেছন ফিরল। ময়লা ও অন্ধকার দেওয়ালে হাত রাখল। তারপর আস্তে আস্তে চলে যেতে লাগলো ভেতর পানে। ওর প্রতিটি পদক্ষেপ ওকে সুজাতার কাছ থেকে কত দূর নিয়ে যেতে থাকলো। সুজাতা বেরিয়ে এলেন। কলকাতার রাস্তা।